ছাত্রছাত্রীদের আমি প্রথমে আবার শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি। তো এই আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বা এই যে বোর্ডে যে লেখাগুলো, এটা তোমরা বুঝতে পারছো না পারছো কিনা সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে আমি লেখার পদ্ধতিটা পরিবর্তন করব। কারণ এই আলোচনা এখন চলতেই থাকবে যতদিন বিদ্যালয় বন্ধ আছে, বা আরও পরে চেষ্টা করব মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তোমাদের জন্য বা তোমাদেরকে আমি যতটা সাহায্য করার চেষ্টা করে যাব। তাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমরা এই লেখাগুলো বুঝতে পারছো কিনা, বা বিষয়টা আমি যে বলছি সেটাও বুঝতে পারছো কিনা, সেটা আমার জানা খুব প্রয়োজন। সেই জন্য অবশ্যই কমেন্ট করবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে সিপাহী বিদ্রোহকে বিভিন্ন নামে যে অভিহিত করা হয়েছে, তো এখন শেষ যেটা আছে যে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ বলা হয়েছে। এখানে বিপক্ষে এবং পক্ষে দু ধরনেরই এখানে মতামত দেওয়া আছে, এবং যুক্তিযুক্ত মতামতে এখানে ব্যাখ্যা করা আছে। সেটা আমাদের এখানে জানতে হবে। নিশ্চয়ই তোমাদের স্কুলে পড়ানো হয়েছে, তা সত্ত্বেও আমি বলবো একটু এটা শোনো বা দেখো। এখানে যে একটা শর্ট কোশ্চেন আছে, যে বিনায়ক দামোদর সাভারকর বা ডিভি সাভারকর যে গ্রন্থটি লিখেছিলেন, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই গ্রন্থতেই তিনি বলেছিলেন যে 1857 মহাবিদ্রোহ এটা কোনো সিপাহী বিদ্রোহ ছিল না, কৃষক বিদ্রোহ ছিল না, গণবিদ্রোহ ছিল না, এটা সম্পূর্ণ একটা স্বাধীনতা সংগ্রাম। এবং তার সপক্ষে যারা মতামত জানিয়েছে, হিরেন মুখার্জি আছে, সুশোভন সরকার, যেখানে লেখা আছে দেখবে, সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখার্জি এই মতটাকে সমর্থন জানিয়েছে। তেমনই উল্টো দিকে আবার অনেকে মতের বিপক্ষে মত প্রকাশ করেছে, যেমন আছে সুরেন্দ্রনাথ সেন, শশীভূষণ চৌধুরী, হ্যাঁ, তারপরে রমেশচন্দ্র মজুমদার। এরা কিন্তু এই রমেশচন্দ্র ডিভি সাভারকর, যে বিনায়ক দামোদর সাভারকর যে উক্তিটি করেছেন মহাবিদ্রোহ সম্পর্কে, সেই মতের প্রবল একটা বিরোধিতাও করেছেন, এবং তারা উল্টো যুক্তিও দিয়েছেন, এবং যুক্তিগুলোও কিন্তু খুব একটা যে গ্রহণযোগ্য নয় তাও নয়। কিন্তু এখানে দেখা যায় তারা প্রত্যেকে কোন যুক্তিটা তুলে ধরেছে, যে বিপক্ষে যে যুক্তিটা, যে এই বিদ্রোহটা কখনোই প্রথম স্বাধীনতা যুদ্ধ হতে পারে না। যেমন এখানে একটা লাইন আমি লিখে দিয়েছি, যে রমেশচন্দ্র মজুমদার বিনায়ক দামোদরের সাভারকরের যে মতামত, তার বিপক্ষে যে উক্তিটা করেছেন, যে 1857 মহাবিদ্রোহ যদি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়, তাহলে কিন্তু 1855-56 সালে যে কৃষক বিদ্রোহ, যেটা সাঁওতাল বিদ্রোহ বলা হয়, সেই সাঁওতাল বিদ্রোহ কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল, বা ওটাকে স্বাধীনতা সংগ্রাম বলা উচিত। যাই হোক, এখানে বিপক্ষে যে যুক্তিগুলো তারা তুলে ধরেছে, যে কারণে তারা মানতে নারাজ স্বাধীনতা সংগ্রাম, যে সমস্ত ভারতবাসী অংশগ্রহণ করেনি। এখানে আমরা তাই দেখলাম যে উত্তর ভারত এবং মধ্য ভারতের অধিকাংশ মানুষই অংশগ্রহণ করেছিল, কিন্তু দক্ষিণ ভারতের মানুষ এই বিদ্রোহ থেকে কিন্তু সম্পূর্ণভাবে বিরত ছিল, এই বিদ্রোহে তারা অংশগ্রহণ করেনি। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠেনি, জাতীয়তাবাদ তো গড়ে ওঠেনি, সেটাও একটা অযৌক্তিক কথা নয়। কারণ সারা ভারতবর্ষ, উত্তর ভারত দক্ষিণ ভারতের মানুষের মধ্যে জাতীয়তাবোধ, জাতীয়তাবোধের মধ্যে যেটা দেশপ্রেম, দেশের প্রতি যে অনুরাগ, দেশের জন্য যে দেশকে বাঁচাতে জন্য যে বিদ্রোহ, সে কিন্তু সকলে কিন্তু বিদ্রোহে সামিল হয়নি। তাই ওনারা যেটা বলতে চেয়েছেন, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ কিন্তু গড়ে ওঠেনি। হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। ভারতবর্ষের কিছু কিছু জায়গায় হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যবোধ গড়ে উঠলেও বেশ কিছু জায়গায় কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে সে সময় দাঙ্গাও কিন্তু বেঁধেছিল। আচ্ছা, এবারে যারা কিছু সিপাহীদের একাংশ, যেমন রাজপুত, শিখ, গোর্খা, এই সম্প্রদায়ের সিপাহীরা কিন্তু এই বিদ্রোহটাকে তারা সমর্থন করেনি, উল্টে তারা ইংরেজদের সমর্থন করেছিল।
যার জন্য কিন্তু ইংরেজ সেনাদের ভারতীয় সেনাদের দমন করা খুব সহজ হয়েছিল। এবং বৃদ্ধ বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহকে যখন ভারতীয় সম্রাট ঘোষণা করেছিল, তখনও কিন্তু এই সম্প্রদায়ের সিপাহীরা কিন্তু তারা কিন্তু অসন্তুষ্ট হয়েছিল। এই যুক্তিটাও মানে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না বলেই এই যুক্তিটাও তুলে ধরা হয়েছে, যে সমস্ত সিপাহীরা এতে মানে অংশগ্রহণ করেনি। শিক্ষিত বাঙালি সমাজের বিরোধিতা। শিক্ষিত বাঙালি সমাজ বলতে সেই সময় যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল, ইংরাজি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছিল, পাশ্চাত্য বলতে ইংরাজি শিক্ষাকে বলা হয়, তারা কিন্তু এই বিদ্রোহের বিরোধিতা করেছিল। এমনকি তারা বিভিন্ন লেখালেখির মাধ্যমেও তারা বিরোধিতা করতে শুরু করেছিল। তাই শিক্ষিত মানুষেরও কিন্তু এই বিদ্রোহে কোনো মানে উল্লেখযোগ্যভাবে যোগদান ছিল না। তারপরে স্বাধীনতা লাভের উদ্দেশ্য নয়, পৃথক স্বার্থ সিদ্ধির জন্যই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। কৃষক তাদের যে রাজস্ব বা এই যে সামন্ত প্রভু, যাদেরকে তালুকদার, জমিদার, রাজ পরিবারের মানুষরা যে অংশগ্রহণ করেছিল, তারা যে সত্য বিলোপ নীতি, অধীনতামূলক নীতির মাধ্যমে তারা যে তাদের রাজত্ব, তাদের যে জমিদারি, যে সামাজিক মর্যাদা হারিয়ে ফেলেছিল, সেটাকে ফিরিয়ে আনার বা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা অংশগ্রহণ করেছিল। তাই এখানে কিন্তু তারা স্বাধীনতার জন্য নয়, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সম্ভবত তারা অংশগ্রহণ করেছিল। এই ধরনের যুক্তিগুলো তুলে ধরে বলতে চেয়েছেন যে এটাকে স্বাধীনতা যুদ্ধ বলা উচিত নয়। ঠিক আছে, এখানে বিনায়ক দামোদর সাভারকর যে যুক্তি নিয়ে তিনি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন, তিনি এখানে একটা উল্লেখযোগ্য একটা যুক্তি দিয়েছেন যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রামে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এটা একটা বিরল ঘটনা। সর্বস্তরের মানুষ কিন্তু কোনো দেশের বিপ্লবেই অংশগ্রহণ করেনি, এটা দেখা যায়নি। কিন্তু আরো যে যুক্তিগুলো তুলে ধরেছেন, যে কোনো বিদেশি শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা গণ অভ্যুত্থান, একে জাতীয় বিদ্রোহ বলা উচিত। যে ভারতবর্ষের মধ্যে যে প্রথম গণ অভ্যুত্থান ঘটেছিল এই মহাবিদ্রোহের মাধ্যমেই। এর আগে যে বিদ্রোহগুলো হয়েছিল তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছ, সেখানে কিন্তু এত সংখ্যক মানুষের অংশগ্রহণ কিন্তু দেখা যায়নি। তাই রমেশ চন্দ্রের মতে যে এখানে যে গণ অভ্যুত্থান ঘটেছিল, তাই গণ অভ্যুত্থানকে মানে তিনি যেটা বলতে চেয়েছেন স্বাধীনতা সংগ্রাম বলা যেতেই পারে। আচ্ছা, এরপরে বলছে যে বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল, বিভিন্ন যে রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া তুপি বা কুনওয়ার সিং, বেগম হজরত মহল বা সাধারণ মানুষ বা কৃষক সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকেই কিন্তু বলতে চান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই বিদ্রোহে কিন্তু তারা সামিল হয়েছিল। এখানে একটা লিখেছি দেখো, যে বিদ্রোহে অংশগ্রহণকারী নেতা নেত্রীদের দেশপ্রেমের খামতি ছিল না। তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল না, দেশের প্রতি যে ভালোবাসা ছিল না, এটা কিন্তু নয়। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছিল, তাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে উঠেছিল। এর পরের যেটা একটা পয়েন্ট লিখেছি, বিদ্রোহে অংশগ্রহণকারীদের স্বার্থ ভিন্ন হলেও তাদের মধ্যে লক্ষ্য একটাই ছিল, বিদেশি শাসন থেকে মুক্ত হওয়া। বিদ্রোহীরা বিভিন্ন স্বার্থের কারণে অংশগ্রহণ করেছিল। এখানে সামন্ত প্রভু, কৃষক, জমিদার, তালুকদার, রাজ পরিবার, এরা সামন্ত প্রভু বলা হচ্ছে, বা সিপাহীরা যে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকের কিন্তু স্বার্থ আলাদা ছিল, তাদের লক্ষ্য আলাদা ছিল, তাদের স্বার্থটা আলাদা ছিল, কিন্তু লক্ষ্য একটাই ছিল, সেটা হচ্ছে বিদেশি শাসন থেকে মুক্ত হওয়া। তাই রমেশচন্দ্রের মধ্যে এই সংগ্রামকে বা এই 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যেতেই পারে। এই ধরনের যুক্তিগুলো তুলে ধরা আছে, এগুলো তোমরা দেখে নেবে। একটু প্রয়োজনে তোমরা ভিডিওটা অফ করে জুম করে দেখে নিতে পারবে। ঠিক আছে, যে বিষয়গুলো আমাদের ছিল, যে 6টা বিষয় মহাবিদ্রোহ সম্পর্কে, যে বিভিন্ন বিতর্কগুলো, এরপরে যে এই মহাবিদ্রোহ কিভাবে ব্যর্থ হয়েছিল, ব্যর্থতাগুলো লিখেছি আমি দেখো। সাংগঠনিক দুর্বলতা, লক্ষ্যের অভাব। বিদ্রোহীদের মধ্যে যে একটা নির্দিষ্ট লক্ষ্য, সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। কৃষকদের একটা লক্ষ্য আলাদা ছিল, তাদের রাজস্বের থেকে কিভাবে তারা রেহাই পেতে পারে। রাজ পরিবার বা তালুকদার
জমিদার তাদের জমিদারি কিভাবে ফিরে পেতে পারে, রাজ পরিবার তারা যে রাজ্য হারিয়েছে সত্ত্ববিলোপ বা অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে তাদের সেগুলো ফেরানো। তাই বলা হচ্ছে যে সাংগঠনিক একটা দুর্বলতা এই বিদ্রোহের একটা অন্যতম ব্যর্থতার অন্যতম কারণ। নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। এই বিদ্রোহ উত্তর এবং মধ্য ভারতের, বিশেষ করে উত্তর ভারতে যেমন ঝাঁসি, কানপুর, লখনৌ, অযোধ্যা, বিহারের মুজফ্ফরপুর, এই সমস্ত জায়গাতেই বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করেছিল, কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েনি। তাই বলা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধতা একটা বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ। শিক্ষিত সম্প্রদায়ের বিরোধিতা, সেই সময় যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ব্রিটিশ শাসন উচ্ছেদ চাইছিল না। তাই তারা ব্রিটিশদেরকেই তারা সাহায্য করতে শুরু করে। ব্রিটিশদের সাহায্য করা মানে আমাদের ভারতের সিপাহীদের অনেকটাই সেখানে ব্যর্থতার একটা রূপ, প্রকট রূপ ধারণ করেছিল তাদের বিরোধিতার কারণে। সিপাহীদের একাংশের বিরোধিতা, যে রাজপুত, শিখ, গোর্খা এই সিপাহীরা কিন্তু তারা কিন্তু ভারতীয় সিপাহীদের সঙ্গে না গিয়ে ভারতীয় সিপাহীদের তা সাহায্য না করে উল্টে তারা ইংরেজ সেনাদের সাহায্য করেছিল, যার জন্য কিন্তু সহজেই ইংরেজ সেনারা ভারতীয় সিপাহীদের দমন করতে সক্ষম হয়েছিল। বহু ভারতীয় সিপাহীদের হত্যা করা হয়েছিল, লক্ষ লক্ষ সিপাহীদের হত্যা করে এই বিদ্রোহটা শেষ পর্যন্ত বন্ধ হয়েছিল। ইংরেজদের কূটকৌশল 5 নাম্বার লিখেছি। ইংরেজদের যে কূটকৌশল, যে তারা যে সেই ধরনের কূটনীতিগুলো গ্রহণ করেছিলেন, তারা ভারতীয়দের লোভ দেখিয়ে তারা যে যুদ্ধের থেকে তাদেরকে অনেক ভারতীয়কে বিরত থাকতে বাধ্য করেছিলেন। সেকেলে অস্ত্রশস্ত্র, ভারতীয় সেনারা বা ভারতের যে বিভিন্ন মানুষ তারা যে বল্লম, লাঠি, দা, কাস্তে, এই যে সাধারণ অস্ত্রশস্ত্র, এই সাধারণ অস্ত্রশস্ত্র এটা ইংরেজ সেনাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, যার জন্য সেকেলে অস্ত্রশস্ত্র ভারতীয়দের ব্যর্থতার একটা বিরাট কারণ, যে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল ভারতীয়দের মধ্যে। তারপর যোগাযোগের অভাব, ইংরেজরা সেই সময় যে টেলিগ্রাফ বা রেলপথ নির্মাণ করেছিল, সহজেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা রেলপথের মাধ্যমে সৈন্যগুলোকে এক জায়গা থেকে অন্য নিয়ে যেতে পারত। টেলিগ্রাফের মাধ্যমে খবরাখবর তারা তাদের আদান প্রদান করা সহজ হয়ে গিয়েছিল, যার জন্য ভারতীয় সিপাহীদের দমন করা একদমই সহজ হয়ে গেছিল তাদের কাছে। ঠিক আছে, এরপরে আছে বিদ্রোহীদের অত্যাচার। ভারতের কিছু কিছু অঞ্চলে বিদ্রোহীরা যারা ভারতবর্ষের বিদ্রোহী, যারা সেই সময় বিদ্রোহ করতে শুরু করেছিল, তাদের বিদ্রোহের ধরন এতটাই মানে একটা একটা অন্য ধরনের একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, যেটা কিন্তু ভারতের অধিকাংশ মানুষ তাদের এই বিদ্রোহটাকে সমর্থন করেনি। অনেকে বিদ্রোহ তাদের সমর্থন থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। তাদের যে অত্যাচার, সেই সময় তারা যে বিভিন্ন একটা বিশৃঙ্খলার পরিস্থিতির মধ্য দিয়ে তারা যে বিদ্রোহ করছিল, সেটা কিন্তু ভারতীয়দের কাছে, অনেকের কাছে, অনেক ভারতীয়ের কাছে সেটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। তাই এই বিদ্রোহীদের অত্যাচারও কারণে বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। সুযোগ্য নেতার অভাব, এখানে যে আমাদের রানী লক্ষ্মীবাই, ঝাঁসির নানা সাহেব, তারপরে তাতিয়া তোপি, যে বেগম হজরত মহল, কুনওয়ার সিং, সুরেন্দ্র রায়, এই যে বিভিন্ন জন যে এখানে যারা যারা নেতৃত্ব দিয়েছিল, এদের নেতৃত্বর থেকেও ইংরেজদের যে সেনাগুলো ছিল, যারা সেনাপতি সেই সময় যারা ইংরেজদের সৈন্যদের সেনাপতি ছিলেন, হ্যাভলক, তারপরে আউটরাম, স্যার জন লরেন্স, এই ধরনের যে সেনাদের তাদের তাদের যে দক্ষতা, সেটা ভারতীয় সেনাদের সেই দক্ষতা থেকে তাদের দক্ষতা কিন্তু অনেক বেশি ছিল। এছাড়া আমাদের শুধুমাত্র কয়েকজন সুযোগ্য নেতৃত্ব ছিল, কিন্তু সারা ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেলে কিন্তু প্রচুর দক্ষ যারা পরিচালনা করবে, নেতৃত্ব দেবে, সেই দক্ষতার কিন্তু বিশাল একটা অভাব ছিল, যার জন্য এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, এইগুলো তোমরা এগুলো নিজেরাও লিখে নিতে পারবে। এইভাবে পয়েন্টগুলো যদি মুখস্থ করে নিজেরাও লেখো, সেখানে কিন্তু তোমাদের নাম্বার পাবে না তা কিন্তু নয়। সবসময় যে মুখস্থ করতে হবে তা নয়, একটু জিনিসগুলো বুঝে নিলে নিজেরাই লিখতে পারবে। নিজেরা লিখলে আমার মনে হয় সেটাতে বেশি নাম্বার ভালো পাওয়া যায়। এরপরে মহাবিদ্রোহের গুরুত্ব কি ছিল? মহাবিদ্রোহের গুরুত্ব এখানে আমি 6টা লিখেছি। যে মহাবিদ্রোহ 1858 2রা আগস্ট ভারত
শাসন আইন দ্বারা ব্রিটিশ শাসনের অবসান হয়। এই যে একটা 1857 সালে যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহ থেকে ইংরেজরা একটা জিনিস তারা উপলব্ধি করেছিল যে ব্রিটিশ কোম্পানির হাতে ভারতীয় শাসনভার আর ছেড়ে রাখা উচিত নয়, বা একটা বিরাট মানে আয়তন একটা ভারতবর্ষের কাছে একজন সাধারণ মানে একটা কোম্পানির হাতে, ব্যবসাদারদের হাতে আর ভারতের শাসন ক্ষমতা ছেড়ে রাখা উচিত নয়। তাই ভারত শাসন আইন প্রণয়ন করে এই যে 1858 2রা আগস্ট, এই পরীক্ষাটা এইটা কিন্তু মাধ্যমিক পরীক্ষাতেও পড়েছিল। 2রা আগস্ট তারিখটা জানতে চেয়েছিল কবে হয়েছিল। তাহলে এই আইন দ্বারা ভারত শাসন আইন দ্বারা কোম্পানি শাসনের অবসান হয়। এই আইন দ্বারা মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন। তারপরে রানীর প্রতিনিধি হিসাবে মানে রানী ভিক্টোরিয়া কখনোই কিন্তু আমাদের ভারতবর্ষে আসেননি। তার প্রতিনিধি যে ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, যিনি সেই সময় ছিলেন, তাকেই ভাইসরয় বা প্রতিনিধি রাজপ্রতিনিধি নির্বাচন করে তার হাতেই ভারতের শাসনভার কিন্তু তুলে দেওয়া হয়েছিল, দায়িত্বভার দেওয়া হয়েছিল। তারপরে ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্যকে ভারত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছিল। ভারত সচিব যিনি হয়েছিলেন, আমরা এর আগে আমি শর্ট কোশ্চেন বলে দিয়েছি, আর্ল স্ট্যানলি, প্রথম ভারত সচিব আর্ল স্ট্যানলি। তারপরে যে মহারানী ঘোষণাপত্র ঘোষিত হয়, মহারানী ঘোষণাপত্র ঘোষণা হয়েছিল যে মানে 1858 1 নভেম্বর যে ভাইসরয় হলেন লর্ড ক্যানিং, মহারানীর হয়ে তিনি এলাহাবাদের রাজদরবারে ঘোষণাপত্র পাঠ করেছিলেন। তারপর যে সামরিক বিভাগের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, সামরিক বিভাগেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনতে মানে সব বাধ্য হয়েছিল। কারণ ইংরেজ সেনাদের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ থেকে তারাও বুঝেছিল যে ইংরেজ ভারতীয় সিপাহীদের কিন্তু যে দাবিগুলো কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু মানতে বাধ্য হয়েছিল। যদিও কিন্তু মহারানীর এই যে ঘোষণাপত্র পরবর্তী আমরা পরের স্টেজে আমরা জানবো, ঘোষণাপত্র পুরোটাই একটা ধাপ্পাবাজি ছিল। শুধুমাত্র ভারতীয়দের আনুগত্য অর্জনের জন্যই মহারানী ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছিল, বাস্তবে কিন্তু এর মানে কার্যকারী হয়নি। তাই এটাকে রাজনৈতিক ধাপ্পাবাজি এই ধরনের মানে মন্তব্য করা আছে, সেটা পরের স্টেজে আমরা জানবো। তো এই পর্যন্তই। তো আলোচনা কেমন লাগছে বা এটা যেটা বললাম এই বোর্ডটা তোমাদের মানে বুঝতে সুবিধা কি অসুবিধা হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। প্রয়োজনে আমি তাহলে পাট পাট করে লিখবো, এত বড় করে লেখার দরকার নেই, এক একটা অংশ লিখবো, যাতে সহজেই বুঝতে পারো। এই পর্যন্তই। তো একটাই কথা, এখন যতদিন স্কুল বন্ধ থাকবে বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এই আলোচনা পর্ব চলতেই থাকবে। এখন চতুর্থ অধ্যায় হচ্ছে, পঞ্চম ষষ্ঠ প্রত্যেকটা অধ্যায় একদম তোমাদের যে অষ্টম অধ্যায় পর্যন্ত আছে প্রত্যেকটা অধ্যায় এইভাবে আমি আলোচনা করে যাব। আশা করি এইভাবে আলোচনা করলেই তোমাদের উপকার হবে। শুধু শুধু শর্ট কোশ্চেন বা 2 নাম্বার দিয়ে দিলে সেটা মুখস্থ করতে হবে, মুখস্থ করে সবসময় কিন্তু সব জিনিস মনে থাকে না। আমার মনে হয় প্রত্যেকটা অংশ পার্ট পার্ট বুঝে নিলে সেটা কিন্তু বোঝা বা মনে রাখা আরো সহজ হয়। ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকো। বা কেমন লাগছে, আর যারা আমি বলবো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এই পর্যন্ত।